এইটা তুলসী মুকুল, এটা সুগন্ধি ধান। এটা পিঠে হয়, পায়েস হয়, খিচুড়ি হয়, খেতে খুব সুস্বাদু। এই ধানটা সীতাভোগ। সীতাভোগ চাল থেকে সীতাভোগ মিষ্টি তৈরি হয়। এটা এমনি ভাতও খুব ভালো লাগে খেতে। এইটা কুঁজে পাটনাই। এটা মিডিয়াম জমিতে এটা হয়। ভাত পান্তা ভালো লাগে, খেতেও সুস্বাদু। আচ্ছা, এটা বনমালা তো? বনমালা তো? আচ্ছা, এবারে যখন খোলা উঠছে, যারা সবে উঠছে, আলো খোলা তারা দেবে। যারা সবে অনেক আনাজ আসলে বিক্রি হয়ে গেছে। আমার নাম সুধাংশু দে। আমি থাকি দুর্বাচটি গ্রাম, পাথর প্রতিমা ব্লক, দক্ষিণ 24 পরগনাতে। আমাদের এই সুন্দরবন এলাকায় এনজিওকে আগে ক্লাব বলা হতো। ক্লাব মানে তারা বছরে এই পুজো অর্চনা করবে, খেলাধুলা করবে, আর নানান ধরনের বিনোদনের ব্যবস্থাটা ছিল, সেইগুলো নিয়েই ব্যস্ত থাকতো এই সমস্ত ক্লাবগুলো। উনিশশো 97 সালে আমরা কিছু ছেলেরাই একটা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলাম যে শুধু নাটক যাত্রা এগুলো করে তো হবে না, খেলাধুলা করলে তো হবে না, এলাকায় কিছু কাজ করতে হবে এবং যে কাজটা আমাদের সমাজের কল্যাণমূলক কাজ হবে। তখন সিদ্ধান্ত নিয়ে আমরা ঠিক করলাম
যে একটা সংগঠনের নাম এমনভাবে দেওয়া হোক তার সঙ্গে আমাদের কাজের জন্য একটা সঙ্গতি থাকে। তখনই নাম দেওয়া হলো যে সোসাইটি ফর দুর্বাচটি সোশ্যাল অ্যাকশন অ্যান্ড ট্রান্সফরমেশন। পরবর্তী সময়ে 2012 সালে 29শে আগস্ট একদিন একটা পত্রিকায় দেখলাম সম্পাদকীয় কলমে ডক্টর সিদ্ধার্থ গুপ্ত উনি একটা প্রতিবেদন লিখলেন যে আমাদের এই পাঞ্জাব দিয়ে যে প্রথম সবুজ বিপ্লবটা শুরু হয়েছিল, যে সাময়িক খাদ্যাভাবের অভাবে সারা ভারতবর্ষব্যাপী যে সমস্যাটা ছিল, তা সেইটা সমাধানের জন্য বা খাদ্যের একটা সুব্যবস্থার জন্য পাঞ্জাব দিয়ে সবুজ বিপ্লবের সূচনাটা হয়েছিল। এবং সেখানে যে চাষাবাদের ব্যবস্থাটা ছিল সেটা পুরোপুরি আমাদের দেশি জাতের যে বীজ এটাকে বাদ দিয়ে সম্পূর্ণ রাসায়নিক বা কেমিক্যালযুক্ত সার বীজ দিয়ে চাষাবাদটা শুরু হয়েছিল। উৎপাদন প্রচুর হয়েছে এটা যেমন ঠিক, তেমনি মানুষের নানান ধরনের রোগ ব্যাধিও সৃষ্টি হয়েছে। তাতে গবেষণাতে দেখা গেছে যে এত রোগ ব্যাধির কারণটা কি। সেখানে দেখা গেছে যে নাইট্রোজেন জাতীয় যে সমস্ত সারগুলো ব্যবহার করা হয়, এই নাইট্রোজেন ঘটিত সারগুলো ব্যবহার করার ফলে সেই যে উৎপাদিত সবজি বা ধান কি গম, তাই এগুলোর মধ্যে কিন্তু ওর যে অধিক বিষগুলো কিন্তু থেকে যায়। তার ফলে মানুষের ওই খাবারগুলো খাওয়ার ফলে নার্ভের স্তব্ধতা, শ্বাসকষ্ট যেটাকে আমরা অ্যাজমা বলি, হার্টের রোগ, সুগার, ব্লাড প্রেশার যেটাকে হাই ব্লাড প্রেশার বলা হয়, তারপরে ক্যান্সার, এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তা তখনই বিষয়টা বুঝলাম যে আধুনিক জাতের যে সমস্ত বীজগুলো বাজারে বিক্রি হয় আমাদের দেশি বীজগুলোকে বাদ দিয়ে, এটা উৎপাদনটা বেশি হচ্ছে ঠিকই, কিন্তু মানুষ এই উৎপাদনটা দেখে লোভে আকৃষ্ট হয়ে তারা কিন্তু সার বীজগুলো ব্যবহার করছে, যার ফলে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। তখন চিন্তা করলাম যে যদি বিকল্প কিছু করা যায়, কোথায় গেলেই বিকল্প চিন্তাভাবনাটা পাবো, তখন থেকে একটা চিন্তাভাবনা শুরু হয়েছিল। ঠিক এই 2012 সালের ডিসেম্বরে বিকাশ কেন্দ্র বলে একটা জায়গা, একটা অর্গানাইজেশন আছে, ওখানে ধান উৎসব হয়েছিল। তা সেই ধান উৎসবে আমি গিয়েছিলাম। ওখানে গিয়ে আলাউদ্দিন আহমেদ বলে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয় এবং পরিচয় হয়। উনি সেভ ওয়ার্ল্ড রাইস বলে একটা অর্গানাইজেশন কেরালাতে, উনি তার ছিলেন স্টেট কোঅর্ডিনেটর। ওনার সঙ্গে এই ধান বাঁচাও আন্দোলনের বিষয়টা যখন জানলাম বা শুনলাম, ওনার সঙ্গে প্রোগ্রাম করলাম যে আমার এই এলাকায় ধান বাঁচাও আন্দোলনে আমি সামিল হতে চাই বা কিছু কৃষককেও ওই জায়গাতে সংযুক্ত করতে চাই। তারপরে উনি আমার এখানে আসলেন, কিছু কৃষকদের নিয়ে বসলেন। সেই 2012 সালের ডিসেম্বর থেকে আমার এই বিকল্প চাষের চিন্তাভাবনা শুরু, এবং ওনার সংস্পর্শে এসে এই জৈব চাষ কাকে বলে, দেশি বীজ কাকে বলে, এইটা নিয়ে তখন একটা ধারণা হলো। এর আগে আমার দেশি বীজ সম্পর্কে ধারণা ছিল না। এই 2013 সাল থেকে আমরা আমাদের সংগঠন থেকে আমরা শুরু করলাম এই বিকল্প চাষ ব্যবস্থা। এইটা দেশি ধান এই জন্য বলা হচ্ছে এটা প্রাকৃতিক উপায় সৃষ্টি হয়েছিল। আমি জানি না আমার বাবা ঠাকুরদা, তাদের বাবা ঠাকুরদার আমল থেকে এই ধানটা তারা চাষ করে আসছে, এই বীজটা তারা সংগ্রহ করে আসছে। তা এইটাকে আমরা দেশি ধান বলি। আর এইটাকে বলা হচ্ছে যে আধুনিক জাতের ধান। আধুনিক জাতের ধান বলতে এটা সংকরায়ন করা হয়েছে। এই ধানটার নাম সন্তোষী। এগুলো কিন্তু অরিজিনাল কিন্তু ধান নয়, মানে আমাদের দেশি ধান নয়, ওটা অন্য ধানের সঙ্গে ব্রিডিংটা ক্রস করিয়ে এই ধানটাকে তৈরি করা হয়েছে। এই দুটো ধানের এইটাই তফাৎ। এই ধানটা চাষ করতে গেলে একই ধান 2 বছর কি 3 বছর চাষ করার পরে এই বীজটাকে ব্যবহার করা যাবে, পরপর 3 বছর, তারপরে এই ধানের কিন্তু আর ফলন হবে না। আমাদের এই ধানটা মানে বংশ পরম্পরায় চাষ হয়ে আসছে, কিন্তু এই ধানটা সেই চাষ করাই যাবে, এই বীজটাকে সংগ্রহ করা যাবে বংশ পরম্পরায়। এবং তার দিকে তাকিয়ে দেখুন অনেকগুলো পাশ কাঠি পাশ থেকে বেরিয়েছে। এটা একটা করে চারা লাগানো হয়েছিল 1 ফুট অন্তর। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 30টার উপরে এক একটা চারার পাশ কাঠিগুলো বেরিয়েছে, এবং প্রত্যেকটাতে ধান বেরিয়েছে। ধানের শীষগুলো দেখুন। আমার বাম দিকে সন্তোষী ধান, এটা রোয়ার সময় 4টে করে 5টা করে চারা কিন্তু লাগিয়েছিল। সেগুলো দেখুন 10 থেকে 12 কি 15টা চারা হবে। এর শীষগুলো দেখুন, আর এর পাশ কাঠিগুলো চেহারাটা দেখুন, আর এইখানে চেহারা দেখুন। এবার এইটাতে রাসায়নিক সার দেওয়া হয়েছে, যার জন্য গাছটা এখনও সবুজ আছে।
এটা রাসায়নিক সার দ্বীপ এবং এটাতে পোকা লাগছিল গাছের, এই দেখুন হলুদ হলুদ গাছের কালারটা এসছে, এইটা গাছে একটা রোগ আসছিল, এখানে গাছে এই রোগ সারানোর ওষুধ দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। আমার এখানে কোনো রোগ নেই, কোনো পোকা নেই, গাছের খাবার হিসাবে কোনো জৈব সার কিছুই ব্যবহার করা হয়নি, পুরোপুরি যাকে ন্যাচারাল বা প্রাকৃতিক চাষ বলা হয়, যে চারাগুলো পুঁতে দেওয়া হয়েছে ব্যাস এই পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31টা পাশ কাঠি। একটা ধানের চারা থেকে 31টা হয়েছে, 31টেই ধান বেরিয়েছে। সুন্দরবনের জলবায়ু পরিবর্তনের সাপেক্ষে চাষিরা কোন ধানগুলো বেশি চাষ করছে? এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা নোনা এঁটেল মাটি, কারণ আইলা থেকে আজ পর্যন্ত যতগুলো বিপর্যয় হয়েছে প্রত্যেকটা বিপর্যয়ে এই জমিতে নোনা জল ঢুকেছে। প্রথম খুব অসুবিধা হয়েছিল, মানে অনেকে এই জৈব কৃষিটাকে মেনে নিতে পারেনি, যে না ফলন ভালো হবে না, জৈব বলে আবার কি, আর দেশি বীজে তো ফলন ভালো হয় না, আমাদের তো সুন্দরবন এলাকা, এগুলো তো বিপর্যয় বেশি হয়, বিশেষ করে নোনা বন্যা, সাইক্লোন, অতিবৃষ্টি। তা যখন আমরা এইটা নিয়ে সচেতন করলাম যে আধুনিক জাতের বীজগুলো এরা খরাও সহ্য করতে পারে না, বন্যাও সহ্য করতে পারে না, না নোনা জলও সহ্য করতে পারে না, একমাত্র আমাদের এই দেশি বীজগুলো কিন্তু সহ্য করতে পারে। তা প্রথমে আমাদের এই আমফান, বুলবুল, ফণি, তারপরে ইয়াস, এইরকম অনেকগুলো পরপর যখন বিপর্যয়গুলো আসলো, আমাদের সবথেকে উপকার করেছে এটা প্রচারের জন্য একটা বিপর্যয়। কারণ এই বিপর্যয়গুলো আমাদের কীভাবে উপকারটা করলো না, যখন আমরা মানুষকে বলছি, আমাদের সঙ্গে মিটিংয়ে আসছে, শুনছি, এখানে আমাদের সাপোর্ট করে, হ্যাঁ ঠিকই বলেছেন, এটা করা উচিত, তারাও যেন সবটাই বুঝে গেছে, সব কিছু জেনে গেছে, জেনে আমাদের কাছে একরকম বলছে, কিন্তু যখনই নিজে চাষাবাদগুলো করছে তখন কিন্তু আমাদের কাছে যেটা বলেছে তার কিন্তু পুরোটাই বিপরীত। তারা সেই বাজার থেকে আধুনিক জাতের বীজ কিনছে, বাজারে গিয়ে সেই রাসায়নিক সার বীজগুলো কিনে এনে তারা কিন্তু দিচ্ছে। এবারে বিপর্যয়ের ফলে ঘটনাটা ঘটলো, যখন একটা বিপর্যয় হয় তখন আমাদের তো নদীমাতৃক এলাকা, নদী বাউন্ডারি ভেঙে নোনা জলগুলো আমাদের ক্ষেতের মধ্যে ঢুকে যায়, ঢুকে যাওয়ার ফলে তখন দেখা যায় যে মাটি যখন প্রচণ্ড লবণাক্ত হয়ে যায় তখন ওরা বীজতলা তৈরি করতে পারে না, বীজতলা মানে ধানের যে চারা গাছ ওরা কিন্তু তৈরি করতে পারে না। আমাদের কৃষি দপ্তর থেকে ওদেরকে বিনা পয়সাতে অনেক ধান দেওয়া হয়েছে, সমস্ত কিন্তু আধুনিক জাতের ধান, সেখানে দেখা গেছে যে ওরা বীজতলাটাই তৈরি করতে পারছে না, এত নোনা, মানে জার্মিনেশন হচ্ছে না বীজগুলো। আমাদের যে দেশি ধানগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা জার্মিনেশন করছি, বা আমাদের ওই মাঠেই সেগুলো বীজতলা হয়েছে, আমরা কৃষকদের বিনা পয়সাতে যখন বন্টন করলাম তখন কৃষি দপ্তরও দেখলো যে এই দেশি ছাড়া কিন্তু হবে না, তখন তারাও আমাদের পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে দেশি ধান কৃষি দপ্তর কিনলো বীজ হিসাবে, আবার আমাদেরকে সাহায্য করলো যে আপনারা যদি বীজতলা তৈরি করেন আমরা না হয় নাঙল করার পয়সাটা দিচ্ছি। তারা এইভাবে নাঙলের পয়সাটা আমাদের দিল, আমরা এলাকার মানুষজনকে ধরে জমিটা নিয়ে সেখানে বীজতলা তৈরি করে কৃষকদের মধ্যে বন্টন করলাম। তাতেই এইখানে প্রমাণিত হলো যে আধুনিক জাতের কোনো বীজ কোনো বিপর্যয় সহনশীল নয়, সবথেকে বড় ব্যাপার এইটাই। এবং সেখানে যখনই রাসায়নিক সার বেশিগুলো দিচ্ছে, গাছগুলো যদিও হয় সেগুলো কিন্তু মরে যাচ্ছে, মানে মাটিতে তো নোনা আছে। আর আমাদের এখানে কিছুই লাগে না, জৈব সারটাই লাগে না, এমনি ন্যাচারাল যেটা সাধারণভাবে চাষাবাদগুলো করে জাস্ট এইভাবে গাছগুলো হচ্ছে এবং খুব ভালো ফলন দিচ্ছে। এইটা কৃষকদের কাছে একটা মন কেড়েছে যে না, ওই আধুনিক জাতের বীজটাকে বাদ দিতে হবে, এইটাকে নিয়ে আমাদের চাষাবাদ করতে হবে। কিন্তু যে সমস্যাটা আছে সেটা এখনও পর্যন্ত যে আমাদের গাছগুলো যে লম্বা হয়ে যায় এটা কোনোভাবে ছোট হয় না, যার ফলে এই কয়েকদিন আগে যেটা এই দানা বলে যে ঝড়ের একটা পরিবেশ তৈরি হয়েছিল, আমাদের তো প্রচুর বর্ষা হয়েছে, সেখানে দুধেশ্বর, বালাম বা রূপসাল এইরকম যে সমস্ত খুব বড় জাতের গাছ সেগুলো কিন্তু পড়ে গেছে, পড়ে গিয়েও কিন্তু এটা দেখা গেছে যে জলের মধ্যে থেকেও তারা কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে। হয়তো আমরা খড় পাবো না, কিন্তু সেখানে ধানটাই আমরা পাবো। সেখানে দেখা গেছে যে হয়তো 10% আমাদের ধানের ক্ষতি হয়েছে। তা এই চাষ ব্যবস্থাটা কৃষকদের কিছুটা উজ্জীবিত করছে, তাই এখন আমাদের সঙ্গে কৃষকও আছেন প্রায় 1162টার মতো পরিবার আমাদের সঙ্গে এখন যুক্ত আছে। আমরা যে কাজকর্মগুলো করি
পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত, গোপালনগর গ্রাম পঞ্চায়েত, কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েত, রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত। আর এখন আমরা সবে শুরু করেছি মনমথপুর, ওইটা রবীন্দ্রনাথ গ্রাম পঞ্চায়েত। এরকম দুটো ব্লকের কয়েকটা গ্রাম পঞ্চায়েতে আমরা এটা কাজটা শুরু করেছি। আর আমরা এটা নাম দিয়েছি রাইস ডাইভার্সিটি ব্লক। নামটা দিয়েছি এই কারণে যে ধানের বৈচিত্র্য এলাকা, এত ধরনের জাত কোনো এলাকায় কিন্তু এখানে আমাদের আশেপাশে কিন্তু কোথাও নেই। তাই এটা বৈচিত্র্যময় একটা ব্যাপার। আপনি এখানে কত প্রজাতির ধান চাষ করছেন আর কিভাবে করছেন? আচ্ছা, আমাদের এখানে আছে 182 রকমের দেশি জাতের ধান। তা এই ধানটা আমরা চাষ করছি আমাদের এই সুন্দরবন এলাকায় নানান ধরনের যে বিপর্যয়গুলো হয়, যেটা একটু আগে আমি বললাম, এই বিপর্যয় সহনশীল কোন কোন ধান হতে পারে এইটা নিয়ে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এই ধানগুলো আমরা সংগ্রহ করেছি। শুধু আমাদের এই জেলা না, কারণ এখন আমাদের এই দেশি বীজটা হচ্ছে এটা বিরল অবস্থাতে পৌঁছে গেছে। তাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ধান আমরা সংগ্রহ করে এই জায়গাতে চাষ করছি একটা পরীক্ষামূলকভাবে, যে আমাদের এই নোনা জল সহ্য করতে পারে, বেশি বৃষ্টি সহ্য করতে পারে, রোদ সহ্য করতে পারে, বাতাস সহ্য করতে পারে, এইরকম নানান রকম যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় সেই বিপর্যয় সহনশীল কোন জাতের ধানটা হতে পারে এবং কোন ধানের জাতটা একটু গভীর জলে হবে, কোনটা একটু মাঝারি জায়গাতে হবে, উঁচু জায়গাতে হবে, কোন ধানটা দীর্ঘমেয়াদী, কোনটা স্বল্প মেয়াদী, এরকম নানান জাতের যে ধানগুলো আছে সেগুলোকে এই জায়গাতে আমরা চাষাবাদগুলো করি। এবং এই যে ধানগুলো আছে এই ধানেরও একটা বৈশিষ্ট্য একটা আছে যে কোনটা ভাত খেতে ভালো হয়, কোনটা খই মুড়ি হয়, কোনটা পিঠে পায়েস, এখানে সুগন্ধি ধানগুলো আছে প্রায় 28 রকমের, সেগুলো থেকে কোনটা পিঠে হবে, পায়েস হবে, খই হবে, এইরকম নানান রকমের ধান এখানে চাষ আছে। তার মধ্যে কিছু আছে মেডিসিনাল রাইস বলে, মানে ঔষধি গুণ সম্পন্ন। তাই এখানে আমরা চাষ করে দেখছি যে বিভিন্ন জায়গা থেকে তো আমরা নিয়ে এসেছি আমাদের এই নোনা এঁটেল মাটিতে কোন জাতের ধানটা মানে ভালো হয়। তাই আমরা এখানে চাষ যে করছি এই চাষে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে আমরা করি। এইটা হচ্ছে আমাদের যে ধান বৈচিত্র্য এলাকা, আমরা RDB বলি, রাইস ডাইভার্সিটি ব্লক, তারই এটা লেআউট, মানে কোনটার পরে কোনটা আমরা চারাগুলো লাগিয়েছি তার বিবরণটা এই জায়গার উপরে আছে। এটা মোট 4 বিঘা জমি। 4 বিঘা জমি মানে 1 একর 33 শতক জমি। এবার 1 একর 33 শতক জমিতে এইটাকে আমরা ভাগ করেছি যে 9টি পূর্ব দিক থেকে 1 নম্বর, মোট আমাদের 1 2 3 4 5 6 7 8 9টা এইভাবে লাইন করা আছে। 9টা লাইনের মধ্যে আমাদের আছে পূর্ব থেকে পশ্চিম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা করে আমাদের বেড আছে প্রত্যেকটা লাইনে, 15 ফুট লম্বা আর 10 ফুট চওড়া। এখানে আমরা প্রায় 130 থেকে 150টা করে চারা আমরা লাগিয়েছি। 1 ফুট দূরত্বে একটা করে ধানের চারা আমাদের লাগানো হয়েছে বেডগুলোতে। এইভাবে আমাদের ধানের পটটা করে সাজানো আছে। এই কারণে আমাদের বোর্ড কিন্তু লাগানো হচ্ছে প্রত্যেকটা বেডের উপরে, যে কোন ধানটা সেই বেডে একটা করে নেম প্লেট দেওয়া আছে। ঝড় বৃষ্টিতে যদি নেম প্লেটগুলো কোনোভাবে হারিয়ে যায় তাহলে আমরা কিন্তু আমাদের এই যে ম্যাপ, এই ম্যাপ ধরে ধরে আমরা কিন্তু ধানটাকে চিহ্নিত করতে পারবো যে কোনটার পর আমাদের কোন ধানটা আছে। এই জন্য আমরা এই ম্যাপটা তৈরি করেছি। এই ধানটার নাম বার্মা ব্ল্যাক। এই ধানের কালার ঘন বাদামি, ভেতরের চাল কালো। এর চাল খেতেই যেমন খুব সুস্বাদু, তেমনি এখানে এই চালটা আতপ চাল খেয়ে দেখা গেছে যেমন লোকের ডাইজেন ট্যাবলেট খেলে অ্যাসিডিটি কমে যায়, এই কাঁচা চাল খেলে কিন্তু অ্যাসিডিটি কমে যায়, এটা বিশেষ বৈশিষ্ট্য। তারপরে গাছগুলো পড়েও যায় না। আর এই নোনা জলে দাঁড়িয়ে, এটা যদিও বাইরের ধান কিন্তু আমরা দেখেছি এই নোনা জলে, এই নোনা মাটিতেও ধানের ফলন খুব ভালো হয়েছে, পাশ কাঠিও খুব ভালো দিয়েছে। এইটার নাম কলাবতী। এই কলাবতী ধানের গাছের রং যেমন বেগুনি, তেমনি ধানের রংটাও ঘন বেগুনি, ভেতরের চালটা কিন্তু মুচমুচে কালো।
হালকা সেন্ট আছে এবং চালটা খেতে খুবই ভালো লাগে। এই চালের ঔষধি গুণও রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানুষের। এই ধানটার নাম বহুরূপী। এর ভাতটা খুবই সুস্বাদু, এটা নোনাও সহ্য করতে পারে, ফলন দুর্দান্ত ফলন। এমনিতে একটা ধানের শীষটা বোঝা যাচ্ছে কতগুলো ধান আছে এবং যথেষ্ট ওজন, বর্ষা মানে ঝড়ে পড়েও জানে গাছগুলো দাঁড়িয়ে আছে। 1 বিঘা জমিতে এর ফলন হয় 600 কেজির উপরে। এটা ধরন শাল। এই ধানটার নাম কনকচুর। সুগন্ধি ধান, একটু নিচু জমিতে হয়, এও নোনা সহ্য করতে পারে, ফলনটা একটু কম। তাহলেও এই ধানের গুণগত মান খুবই, বিশেষ করে আমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বলে একটা জায়গা আছে, জয়নগরের মোয়া এই ধান থেকেই হয়। এই ধানে ওন আছে। ওন মানে এই যে সুঁড়গুলো দেখা যাচ্ছে না, এইটাকে ওন বলা হয় আর কি। আচ্ছা, এইটা একটা মোটা লাল ধান, যদি পুরোটা লাল যদিও নয়, একটু খয়েরি টাইপের ধানটা, অদ্ভুত ফলন। আমাদের এই নোনা মাটিতেই ভালোই ফলন হয়েছে, জলও সহ্য করতে পারে, কারণ এবছর তো প্রচুর বর্ষা হয়েছিল, তাতেও ধানের ফলনটা এইরকম অদ্ভুত ফলন। কোনো আধুনিক জাতের ধানের এত ফলন হয় না। জলটা এখনও আমাদের কাছে প্রায় 2-3 ইঞ্চি জল আছে। এই জলে ধানটা হয়েছে, ধানটা কিন্তু পড়ে যায় না, এখন দাঁড়িয়ে আছে। ধানের পাশ কাটি একটা চারা লাগানো হয়েছিল, প্রায় 40 থেকে 45টা পাশ কাটি হয়েছে একটা চারা থেকে। এই বালাম ভাত খুব সুন্দর হয়, ফাইবার খুবই ভালো আছে, খেতে খুবই সুস্বাদু। এর বিশেষ বৈশিষ্ট্য, এর নোনা সহ্য করতে পারে এবং সেই সঙ্গে বেশি জলও সহ্য করতে পারে। এটা 140 দিনে এটা ফ্লাওয়ারিং হয়। এই যে অ্যানামোডাম, তারপরে এখানে মতি, এদিকে মেদি, এদিকে আছে লাল জোয়ারি। এই যে ধানগুলো একটা যে ভ্যারাইটি আছে, এর একটা বিশেষত্ব একটা আছে যে অ্যানামোডাম 150 দিন এর ফ্লাওয়ারিং ডেটটা। এবার সেখানে মতি আছে 140 দিন, এখানে মেদি আছে 155 থেকে 160 দিন। মানে কোনোটা একই সময় এদের মধ্যে ফুলটা আসে না। এই যে দিনটা বললাম, এটা হচ্ছে ফুল আসার টাইম, যেটাকে বলা হয় ফ্লাওয়ারিং ডেট। যে একই সঙ্গে যদি ফুলটা আসে, তাহলে দেখা যাবে যে ইতর পরাগমিলন ঘটে যাওয়ার ফলে ধানের মধ্যে রূপান্তরটা এসে যায়। যদিও ধান স্বপরাগ, তবুও আমরা এই নিয়মটা বজায় রেখে আমরা চলি যে একটা ধানের সঙ্গে পাশের ধানটা যেন একই সঙ্গে ফুলটা না আসে। তাই এইগুলোকে ঠিক সেইভাবে সাজানো হয়েছে। তো এখন কৃষকদের আমরা দেশি ধানগুলো প্রতি বছর কিছু কিছু করে আমরা দিই। কিছু কিছু বলতে আমরা এই 200 গ্রাম 300 গ্রাম করে চাল দিই, যাতে কৃষকরা এইটা থেকে তারা বীজ উৎপাদন করে তারা নিজেরা আগামী বছরের জন্য তারা চাষে লাগাতে পারে। তা এইভাবে আমরা কাজটা বর্তমান পর্যন্ত শুরু করেছি। এরই মধ্যে আমরা যেটা করেছি, আমাদের সঙ্গে যখন কৃষকরা আসলো বা বীজের যখন প্রয়োজন হলো, তখন আমরা একটা বীজ ভাণ্ডার তৈরি করলাম। এটাই আমাদের সোসাইটি ফর দুর্বাচটি সোশ্যাল অ্যাকশন অ্যান্ড ট্রান্সফরমেশনের দুর্বাচটি দেশীয় বীজ ভাণ্ডার। এই বীজ ভাণ্ডারে মূলত যে বীজগুলো আমাদের কাছে আছে সম্পূর্ণ দেশি ভ্যারাইটির বীজ। এখান থেকেই কৃষকদের বীজগুলো বিক্রি করা হয় ও কৃষকের মাঠে উৎপাদন করা বীজ এগুলো। আমরা সঠিক নিয়ম মেনে কৃষকের মাঠ থেকে বীজটা উৎপাদন করে নিয়ে আসি। আমাদের এই বীজ ভাণ্ডারের
বীজ ভান্ডার কমিটি আছে, মনিটরিং কমিটি আছে। আমাদের কৃষকের মাঠে কিছু ভালো কৃষককে আমরা চিহ্নিত করেছি, যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে বীজ উৎপাদন করানো যায় গুণগত মানের। সেই প্রশিক্ষণের মাধ্যমে তারা বীজ উৎপাদন করছে, দেশীয় বীজগুলো। মনিটরিং টিমের মাধ্যমে আমরা প্রত্যেক সিজনে 3 বার করে কৃষকের মাঠ মনিটরিং করাই, মনিটরিং টিম দিয়ে, যাতে করে আমাদের বীজের গুণগত মান না নষ্ট হয়। তো আমরা এভাবে বীজগুলো কৃষকের কাছ থেকে নিয়ে আসি। এখানে তো বিভিন্ন ভ্যারাইটির বীজ আছে, বিভিন্নভাবে সেগুলোকে আমাদের সংরক্ষণ করতে হয়। এই ঝিঙের বীজ, ঝিঙেটা পিছন দিক থেকে কাটলাম, কেটে বীজগুলো সব বের করছি। এখান থেকে এই বীজগুলো, কোনো বীজ বাঁকা ছোট সাইজের বীজ থাকলে এখান থেকে বীজগুলো সব বের করে ফেলে দিতে হবে। আর ভালো যেটা পুষ্ট বীজ, একই রকম দেখতে বীজ, বীজের ওপরের যে এই ওপরের যে অংশটা, এইগুলো সব ঠিক আছে কিনা, বা এই মুখগুলো সব কোনো কিছু পোকাতে খেয়েছে কিনা, এইগুলো সব ভালোভাবে দেখে নিতে হয়। এই যে হলুদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে। এই হলুদ লঙ্কার গুঁড়োতে পোকাও আসবে না, ও যদি এই বীজের মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকে সেটাও থাকবে না। বীজ ভাণ্ডারে আমরা যে বীজগুলো রাখি, বীজগুলো অন্ধকারে রাখি, অন্ধকারে রেখে দেওয়া হয়। পরে মাঝে সাঝে 2 মাস 3 মাস অন্তর এই বীজটাকে বের করে একটু রৌদ্র দেখাতে হয়। রৌদ্র দেখিয়ে আবার যেভাবে এখন রাখলাম ওইভাবেই আমরা আবার পুনরায় আবার বীজ ভাণ্ডারে বীজটাকে রেখে দিই। এগুলো খামালুর বীজ। খামালু মূলত মাটির ভেতরে অনেক বড় বড় হয়, কিন্তু বীজ হিসেবে আমরা খামালুর ফলটাকে ব্যবহার করি। খামালুর বীজটাকেও আমরা যে খামালুটা নিচে মাটি থেকে তুলি, ওখান থেকে শুধুমাত্র একটাই মাত্র চারা পাওয়া যায়। সেটা কৃষক আমাদের হাতে দিতে চায় না, তারা নিজেরাই রেখে তারা চাষাবাদ করে, কিন্তু এই বীজগুলো আমাদের কাছে তারা বিক্রি করে। এই বীজগুলো নিয়ে আমরা ঠান্ডা জায়গাতে মেজোতে আমরা এমনি রেখে দিই। রেখে দিলে ওইখানে যাতে ইঁদুর না নিয়ে যেতে পারে, বা অন্যরকম কোনো জল এর ওপরে যদি সারা বছর যেন জল না পড়ে, এরকম জায়গাতে আমরা এটাকে ভালোভাবে রেখে দিই। পরে আবার সিজন আসলে আমরা খামালু বা ওলকচু বসানোর যেই সময় আসে, আমরা তখন এগুলোকে বিক্রি করি, আমরা বের করি। এর জন্যে কোনো এক্সট্রা করে কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র ছাওয়া জায়গা বা ইঁদুরের হাত থেকে আমরা, বা কোনো খারাপ স্যাঁতসেঁতে জায়গার হাত থেকে আমরা রক্ষা করে এটাকে রাখি। এটা দুধেশ্বর ধান মাঠ থেকে নিয়ে এসে ভালোভাবে হালকা রৌদ্রে শুকিয়ে নিতে হয়। অন্তত 5-6টা রোদ খাওয়াতে হয়, হালকা রৌদ্র খাইয়ে খাইয়ে বীজ ধানটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হয়। শুকিয়ে নেওয়ার পর এটা শুকনো হয়েছে কিনা দাঁতে ফেলেও একটা শব্দ হয় কড়াং করে, সেই রকম শব্দ বোঝা যায়। না হলে আমরা হাতে এভাবেও দেখে নিতে পারি, এইভাবে হাতে জড়োয় না। যদি ধানটা শুকিয়ে যায় তাহলে হাতে জড়িয়ে থাকে না, আর না হলে হাতে জড়িয়ে যায়, তখনই বোঝা যায় যে না, ধানটা আরও রৌদ্র লাগবে। ধানটা যখন ফুলভাবে শুকিয়ে যায়, তখন আমরা ধানটা নিয়ে এসে এই বীজ ভাণ্ডারে যে কলসি, আমরা এই মাটির কলসির ভেতরে ধানটাকে সংরক্ষণ করে রাখি। কলসিতে সংরক্ষণ করে রাখলে কি হয়, এটা তো মাটির কলসি, এখানে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে না, আর পোকাও খেতে পারে না। তাই আমরা এই ধানগুলোকে এই কলসির মধ্যে রাখি। আর যে ধানগুলো অনেক বেশি হয় সেগুলো আবার রাখা হয় তখন এই আমাদের সেই উলে বাঁধা হয়, খড়ের উলে বেঁধে রাখা হয়। তো এই ধানটা যখন আমরা এভাবে কলসির ভেতরে দিলাম, এখানে তো কলসির ভেতরে দিতে গেলে এর ভেতরে একটা অক্সিজেন থেকেই যায়। অক্সিজেন থেকে গেলে আমরা এই মোমবাতিকে আমরা জ্বালিয়ে নিই। দেখুন মোমবাতিটা কলসির ভেতরে জ্বলছে। যত সময় ওর ভেতরে অক্সিজেন থাকবে তত সময় কিন্তু ওই মোমবাতিটা জ্বলতে থাকবে। তারপরে এভাবে আমরা ছড়া দিয়ে মুখটা আটকাবো। ছড়ায় একটু আমাদের এখানে ধানের তুষ, মানে চাল ভাঙানোর পরে তুষ বলে, তুষ, একটু গরুর গোবর, একটুখানি কাদা মাটি, এইগুলো সব একসাথে মিক্স করে বেশ চিটালোভাবে, এই আঠালো কাদা দেখুন, এই কাদাকে আমরা এইভাবে ছড়ার মধ্যে আটকে দিই। এই আটকে দিলাম।
আটকে দিয়ে এবারে এইটাকে এভাবে বসিয়ে এটাকে মুখটাকে এভাবে সিল করে দিলাম। যত সময় ওর ভেতরে অক্সিজেন থাকবে তত সময় মোমবাতিটা জ্বলতে থাকবে। অক্সিজেনটা শেষ হয়ে গেলে মোমবাতি নিভে যাবে। আর এদিকে আমার এই কলসিও এটা শুকিয়ে গেলে আর কোনোভাবে এর ভেতর থেকে কোনো অক্সিজেন ভেতরে ঢুকতেও পারবে না, আর কোনো সাদা মাছি কোনো রকম কোনো পোকা এর ভেতরে আর আসতে পারবে না। তখন ধানটা ভালো থাকবে। আর যদি সরাটাকে এভাবে আলগা রেখে দেওয়া হয় তাহলে এর ভেতরে পোকা ঢুকবে, ধানটা নষ্ট করে দেবে। পরে ধানের নাম লিখে, এই যে ধানের নাম লিখে এখানে মারানো আছে, এই ধানের নাম লিখে মারানো হয়। আর কোন তারিখে আমরা ধানটা সংরক্ষণ করলাম আমরা আবার এই খাতাতে ওই তারিখ ধরে আমরা কিন্তু ধান বা এখানে কতটা ধান হয়েছে, ধানের ওজন, সেই ওজনটাও আমরা খাতায় লিখে রাখি। এই যে খাতা দেখুন, এই খাতাতে কোন কৃষকের কাছ থেকে এই বীজটা এলো, আমরা এই খাতাতেও কৃষকের নাম, কতগুলো বীজ কৃষক দিয়েছে, সব বীজ, সেই বীজের দাম কত, বিস্তারিত সব কিছু, কত তারিখে উনি দিলেন, সব কিছু এখানে আমরা খাতা মেনটেন্স করি। খাতায় সব তালিকা, সব বীজের, বা এই বীজগুলো যখন বেরোয় তখন আবার কত বীজ কাকে দেয়া হচ্ছে, কোথায় দেয়া হচ্ছে, কোন তারিখে দেয়া হচ্ছে, সবগুলো আমরা এই খাতায় মেনটেন্স করে রাখি। মূলত এখানে আমরা অবহেলিত ফসলগুলোকে আমরা নিয়ে কিন্তু বেশিরভাগই আমরা ফোকাস করছি। আর যে ফসলগুলো আমরা হারিয়ে গেছে বলছি এখন মানুষের খাবারের থালাতে নেই, ধরুন কামরাঙ্গা সিম এখন মানুষ চাষ করছে না, নোটেটা বেশি করে চাষ করছে না, এখন হচ্ছে ডালটাও খুব বেশি করে চাষ করছে না, আপনার খামালও বেশি করে চাষ করছে না, এগুলো হারিয়ে যেতে চলেছে। এই কামরাঙ্গা সিম যেটা বলছি এটা খুব আগে ছিল আমাদের, এখন কিন্তু এটা আমাদের কাছে নেই। এটার খুব নিউট্রিশন গুণ আছে, এটাতে খুব ফাইবার। এই যে বীজটা দেখছেন, এই বীজটা হচ্ছে কামরাঙ্গা সিমের একটা ভ্যারাইটি। এগুলো আমরা কিন্তু কৃষকের হাতে তুলে দিচ্ছি বা প্রচার প্রসার করাচ্ছি, যে যাতে করে এই দেশি ফসলগুলো খেয়ে মানুষের নিউট্রিশনের ঘাটতি মেটায়। এই বীজ ভাণ্ডার শুধু বীজ সংরক্ষণ না, মানুষের যে স্বাস্থ্য সচেতন, বিষমুক্ত খাবার খাওয়া, সব কিছুরই প্রচার এই বীজ ভাণ্ডারের মাধ্যমে এই সোসাইটি করছে। এই বীজগুলো আমরা সঠিক নিয়ম মেনে বীজ উৎপাদন করতে গেলে আমাদের প্রথমে যেটা প্রয়োজন আছে, যে বীজের উৎস অনুযায়ী আমরা বীজটা সংগ্রহ করে দেশি বীজ মনে করে নিয়ে আসি। বীজ ভাণ্ডারে এটাই প্রচার দেয়া হয় যে প্রথমে আমরা বীজটা যখন মাঠে নিয়ে যাব, এই বীজামৃত দ্বারা যেন কৃষক বীজটাকে শোধন করে। এই বীজামৃতর উপকারিতা কিভাবে তৈরি করা হয় সেটা কৃষককে আগে জানান দেয়া হয়, যে এইভাবে আমরা যেহেতু জৈবভাবে চাষ করা হয়, আমরা এখানে দেশি বীজগুলোকে রাসায়নিক সার বা বিষ দিয়ে আমরা চাষ করি না, কৃষককে সেই পরামর্শও আমরা দিই না। যেহেতু আমরা এটাকে জৈবতে উৎপাদন করি, তার থেকে প্রথম স্টেপ সেটা হচ্ছে বীজ শোধন, না হলে আমরা কোনোভাবে জৈবতে উৎপাদন করতে পারি না। তো বীজ শোধন করতে গেলে আমাদের বীজামৃত প্রয়োজন হয়, সেটা আমরা ঘরোয়া উপায়ে আমাদের হাতের কাছে যা কিছু আছে সেইগুলো দিয়ে আমরা বীজগুলো কৃষককে শোধন করানো শেখাই, তারা সে মতো করে। তো এই বীজটা শুধুমাত্র ধানের বীজ নয়, এখানে সমস্ত সবজির বীজ, কোনো ক্ষেত্রে শাকের বীজও কিছু কিছু আছে যেগুলো শোধন করার হয়, বা কন্দ জাতীয় যেমন এই আদা, আলু, এইগুলো, বা মশলা জাতীয় বীজও কিছু শোধন করার প্রয়োজন হলে আমরা এই বীজামৃতটাকে ব্যবহার করি। এবার এই বীজামৃত ব্যবহার করে আমরা তো বীজ শোধন করে মাঠে নিয়ে গেলাম। তো এখানে একটা সমস্যা হচ্ছে, এই দেয়াল লিখনটা করার উদ্দেশ্য হচ্ছে যে কৃষক যেন সব কিছু বুঝতে পারে। শুধুমাত্র কৃষককে আমরা ট্রেনিং প্রোগ্রামগুলো করানো নয়, বা কৃষককে নিয়ে মিটিংয়ের মাধ্যমে বোঝানো নয়, এই দেয়ালটাও যাতে মানুষের চোখে পড়ে তার কারণে আমরা এই দেয়ালেও ফোকাসটা ফেলেছি। আর কিছু কিছু আমাদের কাছে যে মাঠে জৈব চাষ করতে গেলে আমাদের এখানে কিছু পোকামাকড়ের প্রয়োজন হয়, যেটা আমরা কৃষক সাধারণত এই বৈজ্ঞানিক যে পোকাগুলো, কারা শত্রু পোকা কারা বন্ধু পোকা, আমরা কিন্তু চিনতে পারি না। তার কারণে এই দেয়াল লিখন যে কোনগুলো আমাদের কাছে উপকারী পোকা, আমরা তো রাসায়নিক কীটনাশক ব্যবহার করে ফেলতাম, সেটাতেই অভ্যস্ত ছিলাম। যখন আমরা জৈবতে এলাম তখন কৃষকের প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু পোকা আছে তাদের অনেক ক্ষতি করছে। তো তারা সেই যারা নিজেরাই হচ্ছে বাড়িতে যে কীট রোধকগুলো তৈরি করছে সেইগুলো করে
না পেরেও কিছু কিছু হাতেও মেরে ফেলার চেষ্টা করে পোকাগুলোকে। তাই আমরা এখানে বন্ধু উপকারী পতঙ্গ হিসাবে আমরা এই দেয়ালে চিহ্নিতকরণ করেছি যে কিছু পোকা এমন আছে যেটা হচ্ছে অন্য শত্রু পোকাদের খেয়ে ফেলে, কিছু পোকা এমন আছে এখানে যারা হচ্ছে গাছে পরাগের সংযোগ ঘটাতে পারে, সেদিক থেকে আমরা উপকার পাই। এই পোকাগুলোকেও আমরা এখানে চিহ্নিত করে আমাদের এই দেয়াল লিখনটা হয়েছে। এবার চলে আসছি যে আমাদের যে রাসায়নিক সার্ভিস খাওয়ার ফলে আমাদের শরীরে যে যা কিছু আমাদের শরীরে উপকারী যে ক্রিয়াগুলো আছে তার থেকে বেশি ক্ষতি করে ফেলে আমাদের রাসায়নিক সার্ভিস। সেটাকেও আমরা ফোকাস করেছি যে আমরা যখন রাসায়নিক সার্ভিস আমরা ব্যবহার করছি, রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি, তখন আমরা হয়তো কৃষক, আমি যে মাঠে যাচ্ছি সেখানে এই ড্রামটা কাঁধে নিয়ে আমি মুখে মাস্ক পরে নিচ্ছি, চোখে চশমা পরে নিচ্ছি, আমার শরীরটা রক্ষা হয়ে যাচ্ছে। কিন্তু ওই ফসলটা খাওয়ার ফলে আমার যে শরীরে কি কি বিষক্রিয়া ঘটে সেটাও আমরা কিন্তু এই দেয়ালের মাধ্যমে আমরা ফোকাস করেছি, যাতে করে এলাকার মানুষ খুব সহজেই এই বিষয়টাকে নিয়ে বুঝতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে ধানটাকে চেনার জন্য যে ধানের একটা যে পরিচয় বা তার চারিত্রিক যে গঠন, সে এইটার দিক থেকে বোঝা যায় যে আমি 10টা ধান লম্বায় এটা মাপ করে দেখলাম যে কত সেন্টিমিটার। 10টা ধান আমি লম্বাতে এইভাবে দেখলাম। এইবারে এই ধানগুলোকে পাশাপাশি আবার আমি এইভাবে দেখব যে 10টা ধান চওড়াতে কত হয়। আগে ধানের লম্বাটা দেখালাম যে 10টি ধানের লম্বাটা কত সেন্টিমিটার। এবার 10টি ধান পাশাপাশি রাখলাম, পাশাপাশি রেখে এটাও দেখা হলো যে কত সেন্টিমিটার। ঠিক একইভাবে এই 10টি চাল, এটাও ঠিক সেম একইভাবে মাপটা করতে হবে যে কত সেন্টিমিটার আমার 10টা চাল লম্বা হচ্ছে, কত সেন্টিমিটার পাশাপাশি দিলে দাঁড়াচ্ছে। এইটা একটা ধানের পরিচয়ের ক্ষেত্রে এইটা জানা যাবে। এছাড়াও আর জানার উপায় হচ্ছে আমার এই যে ধানটা, এই ধানের গায়ে কোনো ওন আছে কি না। মানে অনেক ধান আছে পুরো তেল তেলের মতো থাকে, অনেকতে আছে খুব ছোট ছোট শুয়ো মতো থাকে, আবার অনেক ধানে আছে একটু বড় আছে, এবং সেই শুয়োর রঙটা কীরকম। অনেক সময় দেখা যায় শুয়োর রঙ বাদামি, কোনটা দেখা যায় সাদা, কোনটা একটু লালচে মতো। এই যে ধানটা লাল, এর কিন্তু যে ওনটা আছে ধানের ঠোঁটে, এই ঠোঁটে যে ওনটা আছে সেই ওনটা খুব খুব সূক্ষ্ম, এটা সহজে বোঝা যায় না। এই আতস কাছেই কিন্তু কিছুটা বোঝা যায়। আর গায়ে ওন আছে কিনা আতস কাজই বোঝা যায়, নাহলে সহজে কিন্তু বোঝা যায় না। এই ধানের খোসার রঙটাই লাল, এখানে গায়ে যে ওন আছে খুব সূক্ষ্ম ওন, আর ঠোঁটেও এখানে ওন আছে খুব ঘন বাদামি, এরকম ঠোঁটের রঙটাও হয়। তা এই থেকে বোঝা যায় যে কোনটা কোন জাতের ধান। এছাড়াও চালের কালার মানে রঙটা দেখে বোঝা যায় যে খোসা ছাড়ালে এখানে ধানটা কিন্তু একবারেই চালটা সাদা নয়। অনেক চাল আছে একবারে দুধের মতো সাদা, আবার অনেক চাল আছে কালো, চাল আছে লাল। এই যে যার ব্রানের যে রঙ সেই যে দেখেই বোঝা যায় যে এটা কি ধান হতে পারে। এইটা থেকে প্রায় 80% ধানকে চিহ্নিত করা যায়। যদি কোনো সময় ধান আমার হারিয়ে যায় বা কোনো ধানের সঙ্গে কোনো ধান যদি মিশে যায়,
সেই মিশে যাওয়া ধানটাকে আলাদা করে নিয়ে যদি তাকে তার পরিচয়টা খোঁজা যায়, এইভাবে যদি কিছু তথ্য থাকে সেখান থেকে প্রায় 80% চিহ্নিত করা যায় এটা কী ধান হতে পারে। শুধু ধান আর চালের উপরে না, কিছুটা গাছের উপরে নির্ভর করে। আমরা তো দেখেছি যে অনেক গাছগুলো লম্বায় কত ফুট হতে পারে জল থেকে, এবার তার পতাকা পাতাটা লম্বা কতটা, চওড়া পাতা, পতাকা পাতার নিচে যে পাতাটা ওইটা লম্বা কত, চওড়া কত, ওই পাতার রং কী, ওই পাতার নিচে যে কলারটা থাকে সেই কলারের রং কী, সেই কলার কতটা বড় কতটা ছোট, পাতায় কোনো ওন আছে কি না, কাণ্ডের রংটা কী, তারপরে ধানের যেটাকে আমরা পেনিকেল বা শীষ বলে, এই শীষটা অনেক ধানের শীষ আছে যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, স্ট্রং থাকে, কোনটা একটু ধেপে থাকে, কোনটা একটু শুয়ে থাকে। জাস্ট পতাকা পাতা মানে শীষটা বেরোনোর আগের যে পাতাটা ওইটাকে পতাকা পাতা বলে। এই পতাকা পাতাটা অনেক সময় দেখা যায় যে এমনি সোজা থাকে, কোনটা একটু নুয়ে থাকে, কোনটা বেশি নুয়ে থাকে। এইগুলো থেকেও গাছ থেকে আমরা চিহ্নিত করতে পারি যে কোন গাছে তার চারিত্রিক লক্ষণটা কীরকম, তার থেকে আমরা হারিয়ে যাওয়া ধানটাকে আমরা খুঁজে পেতে পারি যে এইটা এই ধান হতে পারে।